হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে স্বাগতম। আজকে তোমাদের মাধ্যমিক টেস্ট পরীক্ষা গণিত সাজেশন নিয়ে চলে এসেছি। অর্থাৎ আজকে যে সমস্ত গণিতের প্রশ্নগুলো সম্পর্কে আলোচনা করব সেগুলো হচ্ছে বড় প্রশ্ন 3, 4 এবং 5 নম্বরের প্রশ্ন। এগুলো থেকে যে সমস্ত প্রশ্নগুলো আমি দিয়েছি সবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আর এই যে প্রশ্নগুলো যেগুলো 3, 4 এবং 5 নম্বরে কোন কোন দাগ নম্বরে থাকবে সেগুলো তোমাদের সঙ্গে আলোচনা করব এবং কোন দাগ নম্বর থেকে কতগুলো করতে হবে সেগুলো সম্পর্কেও আলোচনা করব। তো প্রথমে দেখো 5 নম্বরের দাগ নম্বর 5-এ তোমাদের একটি করতে হবে, দাগ নম্বর 6-এ একটি করতে হবে, 7-এ একটি করতে হবে, দাগ নম্বর 8-এ একটি করতে হবে, দাগ নম্বর 9-এ একটি, 10 নম্বরে একটি, 11-তে একটি করতে হবে, 12 নম্বরে দুটো করতে হবে, 13 নম্বর থেকে একটি করতে হবে, 14 নম্বর থেকে দুটি এবং 15 নম্বর থেকে দুটি করতে হবে। যে সমস্ত দাগ নম্বরে একটি করে প্রশ্ন করতে হবে সেখানে 3টি প্রশ্ন দেওয়া থাকবে। আর যেখানে তোমাদের দুটি করে করতে হবে সেখানে তোমাদের 4টি প্রশ্ন দেওয়া থাকবে। তো চলো দেখে নিই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো কী রয়েছে। প্রথমে দেখো আমি সমাধান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তুলে নিয়েছি। প্রথমে 1 নম্বরে দেখো 1/(x-1 × x-2 + 1/(x-2 × x-3 + 1/(x-3 × x-4 = 1/6)। এবারে 2-এ দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার অন্তর 3 এবং তাদের বর্গের সমষ্টি 117 সংখ্যা দুটি হিসেব করে লেখো। 3 নম্বরে হচ্ছে 2x + 1 + 3/2x + 1 = 4। এবারে 4 নম্বর হচ্ছে যদি একটি অখণ্ড ধনাত্মক সংখ্যা 5 গুণ তো তার বর্গের দ্বিগুণ অপেক্ষা 3 কম হয়, তবে সংখ্যাটি নির্ণয় করো। এবারে নেক্সট 5 নম্বরে x + 3/x - 3 + 6 × x - 3/x + 3 = 5, যেখানে x not = 0 and -3। এরপরে 6 নম্বরে একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 15 সেমি, অপর দুটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 3 সেমি হলে অপর বাহুটি কত? এরপর চলো নেক্সটে স্থির জলে 7 নম্বর প্রশ্ন। স্থির জলে একটি নৌকো গতিবেগ 8 কিমি প্রতি ঘন্টা। নৌকোটি 5 ঘন্টা স্রোতে অনুকূলে 15 কিমি এবং স্রোতের প্রতিকূলে 22 কিমি গেলে স্রোতের বেগ কত ছিল নির্ণয় করো। এরপরে 9 নম্বরে x/a + a/x = x/b + b/x এর সমাধান করতে হবে। এরপর 9 নম্বরে কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি কলম বেশি পাওয়া যাবে, কলমের পূর্বে প্রতি ডজনে কলমের মূল্য নির্ণয় করো। এবার 10 নম্বরে অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির ক্ষেত্রফল 2000 বর্গমিটার এবং পরিসীমা 180 মিটার। অমিতাদের আয়তক্ষেত্রাকার জমির দৈর্ঘ্য প্রস্থ হিসাব করে লেখো। এরপরে 11 নম্বরে দুটি ক্রমিক ধনাত্মক যুগ্ম সংখ্যা বর্গের সমষ্টি 340, সংখ্যা দুটি কী কী? এরপরে 12তে 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয়। দশকের ঘরের সংখ্যা এককের ঘরের সংখ্যার দ্বিগুণ হলে সংখ্যাটি কত? এরপরে করণীয় অথবা ভেদ থেকে যে সমস্ত প্রশ্নগুলো, এখানে প্রতিটি প্রশ্নের মান 3। সমাধানের জন্য প্রশ্ন 3 মার্কেই থাকে। প্রথমে দেখো 4√3/2 - √2 - 30/4√3 - 18 + √18/3 - 2√3। এটা করণীয় নিরসন করতে হবে। এরপরে নেক্সট ভেদ থেকে x - y সমানুপাত 1/z, y - z সমানুপাত 1/x, z - x সমানুপাত 1/y হলে ভেদের ধ্রুবক 3টির সমষ্টি নির্ণয় করো। এরপরে চলো 3 নম্বরে a সমান √5 + 1/√5 - 1, b সমান √5 - 1/√5 + 1 হলে a² + ab + b² বা a² - ab + b² এর মান নির্ণয় করো। এরপরে চলো নেক্সটে 4 নম্বরে x³ + y³ সমানুপাত x³ - y³ হলে প্রমাণ করো x + y সমানুপাত x - y। এরপরে 5 নম্বর প্রশ্ন 3√7/√5 + √2 - 5√5/√2 + √7 + 2√2/√7 + √5। এরপরে 6 নম্বরে যদি a সমানুপাত b বা b সমানুপাত 1/c হয় এবং c সমানুপাত d হয় তবে a ও d এর মধ্যে সম্পর্ক লিখি। এরপরে 7 নম্বরে এখানে x এর মান বের করতে হবে। x + √x² - 1/x - √x² - 1 + x - √x² - 1/x
√x² -1 সমান 14 হলে x এর মান কত? এরপরে 8 নম্বর প্রশ্ন, x সমান √7 + √3/√7 - √3 এবং xy সমান 1 হলে x² + xy + y² x² - xy + y² এর মান কত? এরপরে চলো 9 নম্বরে x + y সমানুপাত z + x সমানুপাত y, y + z সমানুপাত x এর তিনটি ভেদ ধ্রুবক যথাক্রমে k, l, m হলে প্রমাণ করো 1/k + 1 + 1/l + 1 + 1/m + 1 সমান 1। এরপরে চলো নেক্সটে 10 নম্বর প্রশ্ন, চোঙের আয়তন ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য বর্গের সঙ্গে উচ্চতার সঙ্গে যৌগিক ভেদে আছে। দুটি চোঙের ভূমি ব্যাসার্ধের দৈর্ঘ্য অনুপাত 5:4 হলে ওদের আয়তনের অনুপাত কত? 11তে x² সমানুপাত yz, y² সমানুপাত zx এবং z² সমানুপাত xy হলে দেখায় যে ভেদ ধ্রুবক তিনটি গুণফল সমান 1। এবারে 12 নম্বর, একটি হোস্টেলের ব্যয় আংশিক ধ্রুবক এবং আংশিক ওই হোস্টেলবাসী লোক সংখ্যার সঙ্গে সরল ভেদে আছে। লোক সংখ্যা 120 হলে ব্যয় 2000 টাকা হয় এবং লোক সংখ্যা 100 হলে ব্যয় হয় 1700 টাকা। ব্যয় 1800 টাকা হলে লোক সংখ্যা 1880 টাকা হলে লোক সংখ্যা কত হিসাব করে লিখি। এবারে 13 নম্বরে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো বৃত্তের দুটি সমান যা কেন্দ্র দূরবর্তী। 14 নম্বর প্রশ্ন, একটি বিধ্বস্ত চতুর্ভুজে ABCD অঙ্কন করেছি। বর্ধিত AB ও DC বাহু পরস্পর বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো PA × PB = PC × PD। এবারে নেক্সট, প্রমাণ করো যে বিধ্বস্ত ট্রাপিজিয়াম সমদ্বিবাহু ট্রাপিজিয়াম কর্ণের দৈর্ঘ্যের সমান। এবারে নেক্সটে, ও কেন্দ্রীয় বৃত্তে পরিলিখিত চতুর্ভুজ ABCD হলে প্রমাণ করো AB + DA = BC + DA। এরপরে নেক্সট, প্রমাণ করো বৃত্তস্থ সামান্তরিক একটি আয়তাকার চিত্র। 18 নম্বরে ABC সমদ্বিবাহু ত্রিভুজের একটি বৃত্তে অন্তর্লিখিত BC উপচাপের উপর যে কোনো একটি বিন্দু। প্রমাণ করো PA = PB + PC। এগুলো তোমাদের 3 মার্কে যে প্রয়োগগুলো থাকে ওখানে এই প্রশ্নগুলো দেওয়া থাকবে। এরপরে নেক্সট 19 নম্বরে ABCD একটি ট্রাপিজিয়াম অঙ্কন করেছি যার AB সমান্তরাল DC। AB এর সমান্তরাল একটি সরলরেখা অঙ্কন করেছি যা AD ও BC কে যথাক্রমে E ও F বিন্দুতে ছেদ করেছে। প্রমাণ করো যে AE অনুপাত ED = BF অনুপাত FC। এবার 20 নম্বর প্রশ্ন, প্রমাণ করো যে কোনো বৃত্ত একই বৃত্তাংশ সমস্ত কোণের সমদ্বিখণ্ডকগুলি একটি নির্দিষ্ট বিন্দুগামী। এরপর নেক্সট, ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ বিন্দু A থেকে বৃত্ত দুটি স্পর্শক টানি যারা বৃত্তকে যথাক্রমে B ও C বিন্দুতে স্পর্শ করে। প্রমাণ করো যে A ও BC এর উপর লম্ব সমদ্বিখণ্ডক। 22 নম্বর প্রশ্ন, ABCD চতুর্ভুজের A বিন্দু কেন্দ্র করে একটি বৃত্ত অঙ্কন করা হলো যেটি BCD দিয়ে যায়। প্রমাণ করো কোণ CBD + কোণ CDA = ½ × B কোণ BAD। 23 নম্বর প্রশ্ন, একটি সরলরেখা ত্রিভুজ ABC এর AB ও AC যথাক্রমে D ও B এই বিন্দুতে এমনভাবে ছেদ করলো যে AD/DB = AE/EC হলো। যদি কোণ ADE = কোণ ACB হয়, প্রমাণ করো যে ত্রিভুজ ABC একটি সমদ্বিবাহু ত্রিভুজ। 24 নম্বর প্রশ্ন, x + y/ax + by = y + z/ay + bz = z + x/az + bx এবং x + y + z ≠ 0 দেখাও যে প্রতিটি অনুপাত 2/a + b এর সমান। এরপরে চলো নেক্সটে, x/xa + yb + zc = y/ya + zb + xc = z/za + xb + yc এবং x + y + z ≠ 0 হলে দেখায় যে প্রতিটি অনুপাত 1/a + b + c এর সমান। এরপরে নেক্সটে 26-এ, যদি a + b/bc = c + d/da হয় তবে প্রমাণ করো যে c = a অথবা a + b + c + d = 0।
27 নম্বরে x/y + z = y/z, z+x = z/x + y হয়, তবে প্রমাণ করি যে প্রতিটি অনুপাতের মান 1/2 অথবা -1 এর সমান। এবার 28 নম্বর প্রশ্ন, x/y = a+2/a-2 হলে দেখাও যে x² - y² x² + y² = 4a/a² + 4। এবারে নেক্সট 29 নম্বর প্রশ্ন, ay + bx/c = cx - az/b = bz = cy/a হয়, তবে প্রমাণ করি যে x/a = y/b = c/z। এরপর চলো 30 নম্বর প্রশ্ন, a² + b + c = b² c + a = c²a + b = 1 হলে দেখাও যে 1/1 + a + 1/1 + b + 1/1 + c = 1। এরপরে 31 নম্বর প্রশ্ন, x = 4ab/a + b হলে দেখায় যে x + 2a/x - 2a + x + 2b/x - 2b = 2। এরপরে নিম্নলিখিত প্রশ্নগুলো উত্তর, যেখানে 5 নাম্বার এগুলো পাটিগণিত থেকে তোমাদের প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ দেওয়া আছে। প্রথমে দেখো, রমেশবাবু কর্মক্ষেত্রে অবসর নেওয়ার পর 1 লাখ টাকা পেলেন। ওই টাকার কিছুটা ব্যাংকে এবং বাকি টাকা পোস্ট অফিসে জমা দেন এবং প্রতি বছর সুদ বাবদ 5,400 টাকা পান। ব্যাংকের ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার যথাক্রমে 5% ও 6% হয়, তবে তিনি কত টাকা জমা রেখেছিলেন? 2 নম্বরে, কোনো ব্যাংকে বার্ষিক 5% হারে সরল সুদ দেয় এবং ওই ব্যাংকে দিলীপবাবু বছরে প্রথমে 15,000 টাকা জমা দেন। 3 মাস পরে 3,000 টাকা নিলেন এবং তুলে নেওয়ার 3 মাস পরে 8,000 টাকা জমা দিলেন। ওই বছরের শেষে দিলীপবাবু সুদ আসলে কত টাকা পেলেন? এরপর চলো নেক্সটে 3 নম্বরে, একই সুদে হারে কিছু পরিমাণ অর্থের 3 বছরের সরল সুদ 1,200 টাকা এবং 2 বছরের চক্রবৃদ্ধি সুদ 832 টাকা। সুদের হার ও অর্থের পরিমাণ কত? এবারে চলো 4 নম্বরে, এক ব্যক্তির কাছে 500 টাকা আছে। 800 টাকা 5/1 হারে এবং 2,400 টাকা 6% হারে সরল সুদে হারে দেন। অবশিষ্ট টাকা তিনি কত সুদে হারে ধার দিলে মোট এর ওপর 368 টাকা আয় হবে? এরপরে 5 নম্বরে, পুরুলিয়া জেলা পথ নিরাপদ সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছরে তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পেয়েছে। ওই বছরে জনসংখ্যা 8,748। বর্তমানে বছরে ওই জেলায় 8,748টি দুর্ঘটনা ঘটে। তাহলে 3 বছর আগে পথ দুর্ঘটনার সংখ্যা কত ছিল নির্ণয় করো। এরপরে চলো 6 নম্বরে, নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে 30,000 50,000 টাকা নিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনের জন্য 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়, তবে কে কত টাকা লাভ পাবেন হিসাব করো। এরপরে 7 নম্বর, রমেশবাবু ব্যাংকে থেকে 12% হারে টাকা ধার করে সেই টাকা একটি বাড়ি তৈরি করে ধার করার 1 বৎসর পর মাসে 20 টাকা দিয়ে বাড়ি ভাড়া দেন। ধারের প্রতি পরিমাণ 24,000 টাকা হলে তিনি কত দিনে বাড়ি ভাড়া জমিয়ে ব্যাংকের ধার পরিশোধ করবেন? এরপর 8 নম্বরে, এক ব্যক্তির সঞ্চয়ের পরিমাণ ছিল 5,700 টাকা। তার সঞ্চয়ের কিছু অংশ ব্যাংকে এবং বাকি অংশ পোস্ট অফিসে জমা রাখা এবং তার বছরের শেষে যে আয় হয় সমস্ত টাকা ব্যাংকে রাখলে তার চেয়ে 50 টাকা বেশি আয় হতো। ব্যাংক ও পোস্ট অফিসে বার্ষিক সরল সুদের হার 10% ও 8% হলে তিনি কোথায় কত টাকা জমা রেখেছিলেন? 9 নম্বর প্রশ্ন, একটি কৃষি সমবায় সমিতি তার সদস্যদের আর্থিক বার্ষিক 4% সরল সুদের হারে কৃষি ঋণ দেয়, কিন্তু ব্যাংক থেকে টাকা ধার করলে বার্ষিক 7.4% হারে সরল সুদ দিতে হয়। একজন কৃষক যদি ব্যাংক থেকে টাকা ধার না করে সমবায় সমিতির সদস্য হয়ে সমিতি থেকে 5,000 টাকা কৃষি ঋণ নেন, তবে তার বছরের সুদ বাবদ কত টাকা বাঁচবে হিসাব করে লেখো। এরপরে 10 নম্বর প্রশ্ন, আমার কাকিমা আমার থেকে 13 বছর 15 বছর বয়সের 2 পুত্রের নামে 56,000 টাকা এমনভাবে রাখলেন যখন তাদের বয়স 18 বছর হবে তখন তা বার্ষিক 10% সরল সুদের হারে প্রত্যেকের প্রাপ্ত সুদ আসল সমান হবে। প্রতি পুত্রের জন্য
তিনি কত টাকা বরাদ্দ করেছেন হিসাব করি। এরপরে চলো নেক্সটে 11 নম্বর 3 মাস অন্তর দেয় 8% আর সুদ 8% হারে সুদ 10,000 টাকা 9 মাসের চক্রবৃদ্ধি সুদ হিসাব করে লিখি। 12 নম্বর প্রশ্ন, কোন রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্বের বছরের তুলনায় 10% হ্রাস পায়? বর্তমান বছরে ওই রাজ্যে যদি 2916টি পথ দুর্ঘটনা ঘটে, তবে 3 বছর পূর্বে ওই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা কত ছিল হিসাব করি। 13 নম্বর প্রশ্ন, বার্ষিক 4% হারে সুদে কত টাকা 2 বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের অন্তর 80 টাকা হবে হিসাব করো। এরপরে 14 নম্বর, সুদের পূর্বে 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদে 1600 টাকা ও 1/2 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সমূল চক্রবৃদ্ধি সুদ আসল নির্ণয় করো। এরপরে 15 নম্বর, রাজু, দীপক, রমেশ যথাক্রমে 6,000, 8,000 এবং 9,000 মূলধন নিয়ে একটি ব্যবসা শুরু করলো। কয়েক মাস পর আরম্ভ 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো। রমেশ 1,080 টাকা লভ্যাংশ পেল, রাজু 3,000 টাকা কখন লগ্নি করেছিল নির্ণয় করে। এটা ভেরি ইম্পর্টেন্ট। এবার নেক্সট, দীপু, রাবিয়া, মেঘা যথাক্রমে 6,500, 5,200 আর 9,100 টাকা মূলধন নিয়ে একটি ছোট্ট ব্যবসা শুরু করলেন। ঠিক 1 বছর পরে তাদের 14,400 টাকা লাভ হয়। ওই লাভের 2/3 অংশ দ্বারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো। এরপরে 17 নম্বর প্রশ্ন, কোনো একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত বৃত্তস্থ কোণের দ্বিগুণ হবে। এটা উপপাদ্য। এরপরে চলো নেক্সটে, যদি দুটি পরস্পরকে স্পর্শ করে স্পর্শক বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজক সরলরেখাংশের উপর অবস্থিত হবে। 19 নম্বর, একই বৃত্তাংশ সকল কোণের মান সমান। 20 নম্বর, প্রমাণ করো অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ। 21 নম্বরে, বৃত্তের বহিস্থ কোণ বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শ বিন্দুর মধ্যে বহিস্থ বিন্দুর সংযোজক সরলরেখাংশ দুটি বর্গের সমান এবং তারা কেন্দ্র সমান কোণ উৎপন্ন করে। এরপরে তোমাদের অঙ্কন করতে হবে √18 সেমি অঙ্কন করতে হবে, কেলমতো চিত্র অঙ্কন করতে হবে। এরপরে নেক্সট, একটি ত্রিভুজ অঙ্কন করো যার ভূমি দৈর্ঘ্য 7 সেমি এবং বাহু সংলগ্ন কোণ দুটি পরিমাপ 50 ডিগ্রি এবং 75 ডিগ্রি। ত্রিভুজের অন্তর্বৃত্ত অঙ্কন করো। এবারে দেখো এখানে এই প্রশ্নটা আসতে পারবে এমন নয়, এটি প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। এরপরে চলো নেক্সট, 24 নম্বরে 4 সেমি 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত অঙ্কন করো যাদের কেন্দ্র ও দ্বয়ের মধ্যে একটি দূরত্ব 7 কিমি। ওই বৃত্ত দুটির সঙ্গে সরল সাধারণ অস্থির্যক সাধারণ স্পর্শক অঙ্কন করো। এরপরে 25 নম্বর প্রশ্ন, এর হাইট অ্যান্ড ডিস্টেন্স থেকে হাইট অ্যান্ড ডিস্টেন্স অঙ্কগুলো দেখে নাও। দুটি স্তম্ভ যথাক্রমে 180 মিটার ও 60 মিটার। দ্বিতীয় স্তম্ভ গোড়া থেকে প্রথম চূড়ার উন্নতিকোণ 60 ডিগ্রি হলে প্রথম গোড়া থেকে দ্বিতীয় চূড়াটির উন্নতিকোণ হিসাব করে লেখো। 26 নম্বর প্রশ্ন, ঝড়ে টেলিগ্রাফ পোস্টের কিছু উপরে চমকে অগ্রভাগ গোড়ার থেকে 8√3 মিটার দূরে মাটি স্পর্শ করে অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ফোর্সটি মাটি থেকে কত দূরে মচকে ছিল। এরপরে চলো নেক্সট, 27 নম্বর, যদি একটি 18 মিটার উঁচু 5তলা বাড়ি ছাদ থেকে দেখলে এই মনুমেন্টের চূড়া উন্নতিকোণ 45 ডিগ্রি এবং মনুমেন্টের পাদদেশে অবনতিকোণ 60 ডিগ্রি হয়, তাহলে মনুমেন্টের উচ্চতা হিসাব করে লিখি। এরপর চলো নেক্সটে, একটি উড়োজাহাজ থেকে রাস্তায় পরপর 2 কিলোমিটার যা ফলকের অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি হলে উড়োজাহাজটি উচ্চতা নির্ণয় করি। ওখানেই যখন ফলক দুটি উড়োজাহাজ বিপরীত পাশে অবস্থিত তখন ফলক দুটি উড়োজাহাজের কোন পাশে অবস্থিত? একই পাশে অবস্থিত। এরপরে চলো নেক্সটে 29 নম্বর প্রশ্ন, 3,000 মিটার উঁচু একটি পাহাড়ের শীর্ষ থেকে লক্ষ্য করলে ভূমিতলে অবস্থিত একটি সোজা সেতুর দুই প্রান্তের অবনতি কোণ হয় যথাক্রমে 45 ডিগ্রি 30 ডিগ্রি
কোণ উৎপন্ন করে, যেখানে সে দুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এরপরে চলো নেক্সটে এরা ত্রিকোণমিতি থেকে যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো রয়েছে, যদি cot থিটা সমান x বাই ওয়াই হয় তবে প্রমাণ করো x cos থিটা মাইনাস ওয়াই সাইন থিটা বাই x cos থিটা প্লাস ওয়াই সাইন থিটা সমান x স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এরপর চলো নেক্সটে থিটা এর কোণ মানের জন্য সাইন স্কোয়ার থিটা মাইনাস 3 সাইন থিটা প্লাস 2 সমান 0 সত্য হবে নির্ণয় করো। এরপর চলো নেক্সটে যদি পি কোণ এবং প্লাস কিউ কোণ সমান 90 ডিগ্রি হলে তবে দেখাও যে cos পি সমান রুট ওভার সাইন পি বাই cos কিউ মাইনাস সাইন পি ইন্টু cos কিউ। এবারে নেক্সট দেখাও যে cos x স্কোয়ার 22 cot স্কোয়ার 86 সমান সাইন স্কোয়ার 22 প্লাস সাইন স্কোয়ার 68 প্লাস cot স্কোয়ার 68। এবারে নেক্সট কোশ্চেন 6 নম্বর, যদি cos থিটা সমান 1 বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে তাহলে দেখা যায় x সাইন থিটা সমান ওয়াই cos থিটা। এরপর চলো নেক্সটে যদি সাইন থিটা প্লাস কোসেক থিটা সমান 2 হয় তাহলে সাইন টু দি পাওয়ার 10 থিটা প্লাস কোসেক টু দি পাওয়ার 10 থিটা এর মান নির্ণয় করো। এরপর চলো নেক্সটে যদি কোনো কোণের সমষ্টি কোণের সমষ্টি 135 ডিগ্রি এবং অন্তর পাই বাই 12 হলে কোণ দুটির ষষ্ঠক বৃত্তীয় মান কত? এরপর চলো নেক্সটে cos 43 ডিগ্রি প্লাস ইকুয়ালস টু রুট ওভার এক্স বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে 1047 এর মান কত? এরপরে চলো 10 নম্বরে আলফা বিটা পরস্পর পূরক কোণ হলে দেখাও যে এই cot বিটা প্লাস cos বিটা সমান cos বিটা বাই cos আলফা ইন্টু 1 প্লাস সাইন। এরপর চলো নেক্সটে এরপরে এখানে হচ্ছে পরিমিতির অঙ্কগুলো দেখে নাও। যে কোনো দুটি এখান থেকে তোমাদের করতে হবে। প্রায় 4.2 ডেসিমিটার দৈর্ঘ্য ধার বিশিষ্ট একটি নিরেট কাঠের ঘনক থেকে সবচেয়ে কম কাঠ নষ্ট করে যে নিরেট লম্বা ও বৃত্তাকার চং পাওয়া যায় তাহলে তার আয়তন নির্ণয় করো। এরপর চলো নেক্সটে 201.7 বর্গ বৃত্তাকার ভূমিতলের উপরে একটি 15 মিটার উঁচু লম্বা বৃত্তাকার শঙ্কু আকৃতি কত মিটার বায়ু ধরবে? এরপর চলো 3 নম্বর প্রশ্ন, 13 সেন্টিমিটার উচ্চতা একটি চঙের বহিঃ অন্তর ব্যাসার্ধের যথাক্রমে 6.75 এবং 5.25 গলিয়ে 6.5 সেমি উচ্চতায় নিরেট চং তৈরি করলে চঙের ব্যাস কত? 4 নম্বর, ফুল দিয়ে একটি শঙ্কুর আকৃতি মাথার পরের ভূমি বাইরের দিকের ব্যাসের দৈর্ঘ্য 21 সেমি এবং অপর দিকে পরিবাহক রাংতা দিয়ে মুহূর্ত প্রতি বর্গ সেন্টিমিটার 10 পয়সা হিসাবে 57 টাকা 75 পয়সা খরচ পড়ে। পোস্টটি উচ্চতা যোগ উচ্চতা হিসাব করে লেখো। এরপর 5 নম্বর প্রশ্ন, 2 মুখ খোলা একটি লম্ব বৃত্তাকার লোহা পাইপের মুখের বহিঃব্যাস 30 সেমি হলে অন্তর্ব্যাস 26 সেমি এবং দৈর্ঘ্য 14.7 মিটার। প্রতি বর্গ ডেসিমিটারে 2.25 টাকা হিসাবে কত টাকায় পাইপটি সমগ্র তলে আলকাতরা প্রলেপ দিতে কত খরচ হবে? এরপরে চলো নেক্সট ডে 6 নম্বর প্রশ্ন, ঘনকাকৃতি একটি সম্পূর্ণ চৌবাচ্চা সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চা 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটি একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার হলে প্রতিটি বালতিতে কত লিটার জল ধরে তা হিসাব করে। এরপর চলো নেক্সটে 7 নম্বর প্রশ্ন, 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্ব বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্ক জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে মিনিটে 225 মিটার বেগে জল বের হয়। তবে তাহলে 34 মিটার ট্যাঙ্কটির সঙ্গে 9 মিটার উচ্চতা বিশিষ্ট একটি লম্বা বৃত্তাকার চোঙাকৃতি ট্যাঙ্কে জলপূর্ণ আছে। 6 সেন্টিমিটার ব্যাসের একটি পাইপ দিয়ে তৈরি করে 225 মিটার বেগে জল বের করা হয়। তাহলে 36 মিনিটে ট্যাঙ্কি জল বেরিয়ে যায়। ট্যাঙ্কটি ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লেখো। 8 নম্বর, এরপরে নেক্সট কোশ্চেন, 8 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি চোঙাকৃতি পাত্রে কিছু জল আছে। 1.5 সেমি ব্যাসার্ধের বিশিষ্ট একটি নিরেট গোলক জলে সম্পূর্ণরূপে নিমজ্জিত করা হলো।
পাত্রের জলতল 2 সেন্টিমিটার তুলতে কতগুলি গোলকের চলো প্রয়োজন? নেক্সটে কি রয়েছে। এরপর নেক্সট হচ্ছে তোমাদের পরিসংখ্যান থেকে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে দেখে নাও। তো ফ্রেন্ডস আজকের মতো এটুকুই ছিল আজকে গুরুত্বপূর্ণ 3, 4 এবং 5 নম্বরের প্রশ্ন গণিত থেকে। এগুলো প্রশ্ন শুধুমাত্র টেস্টের জন্য, এই প্রশ্নগুলো অবশ্যই প্রিপারেশন করবে। দেখবে এখান থেকে অনেক প্রশ্নগুলো কমন পেয়ে যাচ্ছ। আজকের মতো এটুকুই, আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও লাইক করবে, কমেন্ট করে জানাবে। এবং আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন এসে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং ডেসক্রিপশনে দেওয়া বেল আইকনটি প্রেস করবে, যাতে আমার চ্যানেল আপলোড নিত্য নতুন বিভিন্ন ক্লাসের দ্রুত নোটিফিকেশন পৌঁছে যায়।